ইংরেজি গ্রামারের বিশাল জগতে এমন কিছু নিয়ম আছে যেগুলো অনেকটা রাস্তার ওই লুকোনো স্পিড ব্রেকারের মতো। দেখতে সহজ মনে হলেও একটু অসতর্ক হলেই কিন্তু বিপদ। হ্যাঁ। আর এসএসসি পরীক্ষার মতো প্রতিযোগিতায় এই বিপদ মানেই তো মূল্যবান নম্বর চলে যাওয়া। আজ আমরা এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। ঠিক তাই। তবে আমরা গতানুগতিকভাবে শুধু নিয়মগুলো পড়ব না। আমাদের আজকের মিশনটা একটু অন্য রকম। কীরকম? আমরা চেষ্টা করব বাক্যের আসল কর্তা বা বসকে খুঁজে বের করার গোয়েন্দাগিরি শিখতে। হা, গোয়েন্দাগিরি। হ্যাঁ, কারণ বেশিরভাগ ভুল হয় কারণ আমরা ভার্বের ঠিক পাশের শব্দটাকেই কর্তা ভেবে বসি। কিন্তু আসল কর্তা হয়তো আড়ালে লুকিয়ে থাকে। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমরা শুধু নিয়ম শিখছি না, আমরা বাক্যের এক্স-রে করতে শিখছি আসল কর্তা খুঁজে বের করার জন্য। একদম। তাহলে চলুন আমাদের প্রথম কেস স্টাডি শুরু করা যাক। আমার তালিকায় প্রথমেই আছে সেই সব শব্দ যেগুলো শুনলেই মনে হয় অনেক মানুষের কথা বলা হচ্ছে, আচ্ছা। কিন্তু গ্রামার এদেরকে একা বা সিঙ্গুলার হিসেবে দেখে। যেমন এভরিবডি, সামওয়ান, ইচ, এভরি। প্রায় তো খাতায় দেখি লেখা থাকে এভরিবডি আর হ্যাপি, কিন্তু এটা ভুল। কেন? এভরিবডি মানে তো সবাই। এটাই হলো প্রথম এবং সবচেয়ে সাধারণ একটা ফাঁদ। এর পেছনের যুক্তিটা বুঝতে পারলে ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যাবে। হুম। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এই শব্দগুলোর শেষে বডি বা ওয়ান আছে, খেয়াল করেছেন? হ্যাঁ, তা তো আছে। ব্যাকরণ এখানে পুরো দলটাকে একটা ইউনিট হিসেবে দেখছে না, বরং দলের ভেতরের প্রত্যেক বডি বা প্রত্যেক ওয়ানকে আলাদাভাবে ফোকাস করছে। তাই যখন আমরা বলি এভরিবডি ইজ হ্যাপি, আমরা আসলে বলতে চাইছি ওই দলের প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে খুশি। ও আচ্ছা, তার মানে ফোকাসটা সমষ্টির উপর নয়, বরং সমষ্টির ভেতরের প্রত্যেক এককের উপর। এজন্যই ভার্ব সিঙ্গুলার ইজ হচ্ছে। ঠিক। তাহলে একই যুক্তি কি ইচ বা এভরির ক্ষেত্রেও কাজ করে? যেমন একটা খুব কমন বাক্য আছে, ইচ অব দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। এখানে তো ভার্বের ঠিক আগেই স্টুডেন্টস বসে আছে, যেটা প্লুরাল। একদম ঠিক জায়গায় ধরেছেন। এখানেও একই লজিক কাজ করছে। ইচ অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের প্রত্যেকজন। আমাদের ফোকাসটা কিন্তু ছাত্রদের ওপর নয়, প্রত্যেকজনের ওপর। আচ্ছা। আমি আমার ছাত্রদের মজা করে বলি, ইচ আর এভরি হলো এমন দুটো শব্দ যারা ভিড়ের মধ্যেও প্রত্যেককে আলাদা করে চেনে, তাই তারা বাক্যে আসা মাত্রই ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। আপনি যদি অফ দ্য স্টুডেন্টস অংশটুকু এক মুহূর্তের জন্য ভুলে যান, তাহলে বাক্যটা কি দাঁড়ায়? ইচ ইজ প্রেজেন্ট। বাহ, কত সহজে আসল কর্তা বেরিয়ে এলো। ঠিক তাই। বাহ, এই অতিরিক্ত অংশটুকু ভুলে যাওয়ার কৌশলটা তো দারুণ। তার মানে প্রথম ফাঁদ থেকে বাঁচার উপায় হলো ইনডেফিনিট প্রোনাউন দেখলেই বুঝব যে কর্তা আসলে সিঙ্গুলার। একদম, কারণ ফোকাসটা ব্যক্তির ওপর, দলের ওপর নয়। বেশ, এটা বোঝা গেল। কিন্তু যখন বাক্যে একজন কর্তা না থেকে দুজন থাকে, আর তাদের মধ্যে আবার হয় নয় বা এটাও না ওটাও নার মতো অপশন থাকে, হুম। যেমন আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, এখানে ভার্ব কার কথা শুনবে? ছাত্রদের নাকি শিক্ষকের? দুজন বস হয়ে গেলে তো ভার্ব দ্বিধায় পড়ে যাবে। হ্যাঁ, এখানে ভার্ব ওয়াকেই দ্বিধায় পড়ে। আর এই দ্বিধা দূর করার জন্য গ্রামার একটা খুব সহজ আর মজার নিয়ম তৈরি করেছে, যাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি বা নৈকত্যের নিয়ম। নৈকত্যের নিয়ম। সোজা কথায়, ভার্ব তার সবচেয়ে কাছের সাবজেক্টের কথা শুনে। ধরুন একটা ক্লাসরুমে দুটো দল আছে, একটা ভালো ছাত্রের আর একটা দুষ্টু ছাত্রের। ভার্ব যদি দুষ্টু ছাত্রদের দলের কাছে বসে, সে তাদের মতোই আচরণ করবে। হ্যাঁ, দারুণ উদাহরণ। তাহলে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এই বাক্যে ভার্ব আর হয়েছে কারণ তার ঠিক আগেই স্টুডেন্টস বসে আছে, যেটা প্লুরাল। এক্স্যাক্টলি। ভার্ব তার পাশের বাড়ির প্রতিবেশীর দ্বারা প্রভাবিত হচ্ছে, সে দূরের জনকে পাত্তা দিচ্ছে না। আচ্ছা। এবার আপনিই বলুন, যদি বাক্যটা আমরা উল্টে দিতাম, নাইদার দ্য স্টুডেন্টস নোর দ্য টিচার, তাহলে কি হতো? তাহলে ভার্বের কাছের প্রতিবেশী হতো টিচার, যা সিঙ্গুলার। তার মানে বাক্যটা হতো নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ অ্যাবসেন্ট। বাহ, ব্যাপারটা তো বেশ যৌক্তিক। কাছের জনের প্রভাবই বেশি পড়বে। ঠিক ধরেছেন। নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম। ভার্ব সবসময় তার ঠিক গায়ে লেগে থাকা সাবজেক্টটাকেই অনুসরণ করে।
এটা মনে রাখলে এই ধরনের বাক্যে আর কখনোই ভুল হবে না। আচ্ছা, আমরা এতক্ষণ দুটো নিয়ম শিখলাম। প্রথমটায় আমরা দূরের আসল কর্তাকে খুঁজেছি, আর দ্বিতীয়টায় ঠিক পাশের জনকে গুরুত্ব দিয়েছি। কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নে এমন একটা ফাঁদ পাতা হয় যেটা এই দুটো নিয়মের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। ঠিক। যেমন এই বাক্যটা দেখুন, দ্য কোয়ালিটি অফ দিজ অ্যাপলস ইজ গুড। এখানে ভার্ব ইজের ঠিক পাশেই তো অ্যাপলস আছে, যেটা প্লুরাল। তাহলে প্রক্সিমিটি রুল অনুযায়ী আর হওয়ার কথা ছিল, কিন্তু হলো ইজ। কেন? এটা তো আগের নিয়মের উল্টো মনে হচ্ছে। এবং এই প্রশ্নটা করেই আপনি হাজার হাজার পরীক্ষার্থীর মনের কথা বলে দিলেন। এটাই হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে কমন একটি ফাঁদ। তাই হ্যাঁ, বেশিরভাগ পরীক্ষার্থী ভার্বের কাছের শব্দ অ্যাপলস দেখেই লাফ দিয়ে আর বসিয়ে দেয় এবং নম্বরটা হারায়। তাহলে এখানে আসল রহস্যটা কি? রহস্যটা হলো আমাদের আবার সেই গোয়েন্দার ভূমিকায় ফিরে যেতে হবে, বাক্যের আসল বসকে। আমরা কি এখানে আপেলগুলো নিয়ে কথা বলছি, নাকি আপেলের গুণমান বা কোয়ালিটি নিয়ে? ও, আমরা তো আপেলের কোয়ালিটি নিয়ে কথা বলছি। আপেলগুলো ভালো না খারাপ তা বলছি না, বলছি তাদের গুণমান ভালো। ঠিক ধরেছেন। বাক্যের আসল কর্তা হল কোয়ালিটি, যা একটি সিঙ্গুলার অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অফ দিজ অ্যাপলস অংশটুকু হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ যা কোয়ালিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আচ্ছা, আমাদের প্রথম নিয়মের মতো এখানেও এই অতিরিক্ত অংশটুকুকে মনে মনে বাদ দিয়ে আসল কর্তাকে খুঁজে বের করতে হবে। দ্য কোয়ালিটি ইজ গুড। অ্যাপলস এখানে কর্তা নয়, কর্তার পরিচয় দিচ্ছে মাত্র। একদম। তার মানে প্রেপোজিশন মানে অফ, ইন, উইথ, অ্যালং উইথ, এগুলো দিয়ে যখন কোনো অংশ যুক্ত থাকে তখন আমাদের সতর্ক হতে হবে। একদম। ওই অংশটুকুকে বাদ দিয়ে তার আগের আসল সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এটা তো একটা গোল্ডেন রুল। একদম। প্রেপোজিশনাল ফ্রেজ হলো অনেকটা সিনেমা সাইড ক্যারেক্টারের মতো। তারা নায়ককে সাপোর্ট দেয়, কিন্তু তারা নিজেরা নায়ক নয়। ভার্ব সবসময় বাক্যের আসল নায়ক বা কর্তাকেই অনুসরণ করে। দারুণভাবে পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, এই দেখতে একরকম কিন্তু ব্যবহারে ভিন্ন ধরনের আরও একটা কনফিউজিং জড়ি আছে। অ্যা নাম্বার অফ আর দ্য নাম্বার অফ। হ্যাঁ, প্রায় পরীক্ষার্থীরা একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেলে। এদের মধ্যে পার্থক্যটা কি? এটা আরেকটা ক্লাসিক পরীক্ষার কোয়েশ্চেন। দেখতে প্রায় যমজ ভাইয়ের মতো হলেও এদের দুজনের চরিত্র পুরোপুরি আলাদা। সহজ করে মনে রাখার উপায় হলো, অ্যা নাম্বার অফের অর্থ হলো অনেক বা মেনি। অনেক শব্দটি শুনলেই কি মনে হয়? এক না একাধিক? অবশ্যই একাধিক, বহুবচন বা প্লুরাল, ঠিক। তাই আ নাম্বার অফের পরে সবসময় প্লুরাল ভাব বসে। যেমন, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। এর মানে হল অনেক ছাত্র আজ অনুপস্থিত। এখানে আমাদের ফোকাসটা ছাত্রদের বিশাল সংখ্যার ওপর। বেশ, এটা সোজা। আ নাম্বার অফ মানে অনেক, তাই ভার্ব প্লুরাল। কিন্তু দ্য নাম্বার অফের ক্ষেত্রে কি হয়? এর অর্থ তো প্রায় একই শোনে। এখানেই সূক্ষ্ম পার্থক্যটা। দ্য নাম্বার অফ বলতে অনেক বোঝায় না, বরং একটি নির্দিষ্ট সংখ্যা বা ফিগারকে বোঝায়। ও, যেমন, অনুপস্থিত ছাত্রদের সংখ্যাটা হতে পারে ৫০ বা ৬০। এই সংখ্যা বা নাম্বার নিজে একটা একক বা ইউনিট। আমরা যখন বলি দ্য নাম্বার অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস ইজ ৫০, তখন আমাদের কর্তা স্টুডেন্টস নয়, আমাদের কর্তা হল দ্য নাম্বার, অর্থাৎ সংখ্যাটি। আর সংখ্যা তো সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা, এবার ধরতে পেরেছি। আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট মানে অনেক ছাত্র অনুপস্থিত। আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং মানে ছাত্রদের অনুপস্থিতির সংখ্যাটা বাড়ছে। একদম। প্রথমটায় ফোকাস ছাত্রদের উপর, আর দ্বিতীয়টায় ফোকাস সংখ্যা নামক একটি ধারণার উপর। এই পার্থক্যটা ধরতে পারাটাই আসল। একদম। এই আর্টিকেলটি এখানে একটা ইনডেফিনিট বড় পরিমাণকে বোঝাচ্ছে, তাই প্লুরাল। আর দ্য আর্টিকেলটি একটা নির্দিষ্ট ইউনিট বা সংখ্যাকে নির্দিষ্ট করে দিচ্ছে, তাই সিঙ্গুলার। এই ছোট যুক্তিটা মনে রাখলেই এই ফাঁদ থেকে অনায়াসে বেরিয়ে আসা সম্ভব। দারুণ। আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যে নিয়মটা নিয়ে কথা বলবো সেটা একটু জটিল। বাক্যে যখন হু, উইচ বা দ্যাটের মতো রিলেটিভ প্রোনাউন থাকে তখন ভার্ব কি হবে তা নিয়ে একটা জট পেকে যায়। বিশেষ করে এই ধরনের বাক্যে, হি ইজ ওয়ান অফ দোজ বয়েজ হু, এখানে হুয়ের পরে ইজ হবে নাকি আর? হু কি ওয়ানকে বোঝাচ্ছে নাকি বয়েজকে? এটা সত্যি একটা জটিল ধাঁধা এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। নিয়মটা হলো রিলেটিভ প্রোনাউন মানে হু, উইচ, দ্যাট
তার ঠিক আগের শব্দটিকে, যাকে অ্যান্টিসিডেন্ট বলে, তাকে নির্দেশ করে অ্যান্টিসিডেন্ট? আচ্ছা। এবং ভার্ব সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। তাহলে বাক্যটা দেখা যাক। হি ইজ ওয়ান অফ দোজ বয়েজ হু আর ইন্টেলিজেন্ট। এখানে আর হলো, তার মানে হু তার ঠিক আগের শব্দ বয়েজকে নির্দেশ করছে। ঠিক তাই। বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করুন। এর মানে হল পৃথিবীতে অনেক বুদ্ধিমান ছেলে মানে ইন্টেলিজেন্ট বয়েজ আছে এবং সে তাদের মধ্যে একজন। তাহলে হু আর ইন্টেলিজেন্ট অংশটুকু কাদের কথা বলছে? ওই অনেকগুলো বুদ্ধিমান ছেলের কথা। ঠিক, তাই ভার্ব প্লুরাল আর হবে। এখানে হু শব্দটি বয়েজের প্রতিনিধি হিসেবে কাজ করছে। কিন্তু আমি প্রায়ই একটা ব্যতিক্রম দেখি। যদি বাক্যে দ্য ওনলি ওয়ান কথাটা ব্যবহার করা হয়, তখন মনে হয় নিয়মটা পাল্টে যায়। এটা কিভাবে কাজ করে? এটাই হলো পরীক্ষার আসল চ্যালেঞ্জ। আপনি ঠিকই ধরেছেন। যখনই বাক্যে দ্য অনলি ওয়ান যুক্ত হয়, তখন পুরো খেলার মোড় ঘুরে যায়। বাক্যটা তখন দাঁড়ায়, হি ইজ দি অনলি ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ ইন্টেলিজেন্ট। দেখুন, এখানে বয়েজ থাকা সত্ত্বেও ইজ হয়ে গেল। এটা কেন? কারণ দ্য অনলি ওয়ান শব্দগুচ্ছটি বাক্যের পুরো ফোকাসকে ওই অনেকগুলো ছেলে থেকে সরিয়ে এনে শুধুমাত্র এই নির্দিষ্ট একজনের ওপর ফেলে। ও আচ্ছা। তখন হু আর তার পাশের শব্দ বয়েজকে নির্দেশ করে না, সে তখন নির্দেশ করে দ্য অনলি ওয়ানকে। বাক্যটার অর্থ তখন দাঁড়ায়, ওই ছেলেদের মধ্যে একমাত্র সেই বুদ্ধিমান। যেহেতু ফোকাস এখন একজন, তাই ভার্ব সিঙ্গুলার ইজ হয়ে যায়। এই অনলি শব্দটার এত ক্ষমতা। বাবা, এটা তো আসলেই খুব সূক্ষ্ম একটা পার্থক্য। তার মানে ওয়ান অফের পরে ভার্ব প্লুরাল, কিন্তু দ্য ওনলি ওয়ান অফের পরে ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এই পার্থক্যটা ধরতে পারাটাই আসল কাজ। ঠিক তাই। এই ছোট পার্থক্যগুলোই একজন ভালো ছাত্র আর সেরা ছাত্রের মধ্যে ব্যবধান করে দেয়। আচ্ছা, আমরা তো আজ 5টা বড় বড় ফাঁদ নিয়ে কথা বললাম। গুটিয়ে নেওয়ার আগে চলুন শ্রোতাদের জন্য একবার ঝালিয়ে নিই, একটা কুইক ফায়ার রাউন্ড হয়ে যাক। অবশ্যই। আমি আপনাকে ফাঁদের নাম বলবো আর আপনি এক লাইনে বাঁচার উপায় বলবেন। রেডি? হ্যাঁ, শুরু করা যাক। প্রথম ফাঁদ, ইনডেফিনিট প্রোনাউন্স লাইক এভরিবডি অর ইচ। বাঁচার উপায়। এই শব্দগুলো ভিড়ের মধ্যেও প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে দেখে, তাই ভার্ব সবসময় সিঙ্গুলার। দ্বিতীয় ফাঁদ, নিদার নর বা ইদার অর। বাঁচার উপায়। ভার্ব তার সবচেয়ে কাছের প্রতিবেশীর কথা শোনে, তাই ঠিক তার আগের সাবজেক্ট অনুযায়ী বসবে। তৃতীয় ফাঁদ, প্রেপোজিশনাল ফ্রেজ যেমন দ্য কোয়ালিটি অফ দি অ্যাপলস। বাঁচার উপায়। প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া অতিরিক্ত অংশটুকু মানে অফ দি অ্যাপলস মনে মনে কেটে দিন, তাহলে আসল কর্তা বেরিয়ে আসবে। চতুর্থ ফাঁদ, আ নাম্বার অফ বনাম দ্য নাম্বার অফ। বাঁচার উপায়। আর নাম্বার অফ মানে অনেক, প্লুরাল, আর দ্য নাম্বার অফ মানে একটি নির্দিষ্ট সংখ্যা, সিঙ্গুলার। আর পঞ্চম এবং সবচেয়ে জটিল ফাঁদ, ওয়ান অফ দোজ হু। বাঁচার উপায়। হু এর আগের শব্দটি দেখুন, ভার্ব তাকেই অনুসরণ করবে, কিন্তু যদি দ্য অনলি ওয়ান থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। অসাধারণ। আমার মনে হয় আজকের এই আলোচনার পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই জটিল বিষয়গুলো শ্রোতাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। আশা করি। মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে এসএসসির মতো পরীক্ষায় সহজ সরল বাক্য দিয়ে জ্ঞান যাচাই করা হয় না, বরং এই ধরনের ব্যতিক্রমী ও বিভ্রান্তিকর নিয়মগুলোকেই প্রশ্নপত্রে তুলে ধরা হয় আসল পরীক্ষার্থীর খোঁজে। একদম ঠিক। তাই নিয়ম অন্ধের মতো মুখস্থ না করে তার পেছনের যুক্তিটা বোঝা এবং এই সাধারণ ফাঁদগুলো চিনে রাখাটাই পরীক্ষায় ভালো করার আসল চাবিকাঠি। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। ইংরেজি ভাষায় এমন আরও কি কি নিয়ম আছে যেখানে সাধারণ যুক্তির চেয়ে ব্যতিক্রমী গঠনকে বেশি গুরুত্ব দেওয়া হয়? যেমন কিছু বিশেষ শব্দগুচ্ছ বা ইডিয়ামের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কি সবসময় একইভাবে কাজ করে? এই বিষয়টি নিয়ে তারা নিজেরা আরও গভীরে ভাবতে পারেন।